ভদ্রলোক অনেকক্ষণ থেকে যেন কোনো একটা কারণে অস্বস্তি অনুভব করছিল। কিছু একটা যেন সে বলতে চেয়েও গুছিয়ে বলে উঠতে পারছে না। আমি আর বিশ্বনাথ অপেক্ষা করছি। এসব ক্ষেত্রে বিশ্বনাথের ধৈর্য যে অনেক বেশি সে কথা আমি জানি, কিন্তু বিশ্বনাথের সঙ্গে এতদিন ধরে এই সমস্ত ব্যাপারে ঘাঁটাঘাঁটি করেও তার মতন ধৈর্য কিন্তু আমি এখনও তৈরি করে উঠতে পারিনি। তাই আমি বারবার অধৈর্য হয়ে পড়ছিলাম। বিশ্বনাথ যতই বলুক না কেন, আমি কিন্তু এটা বুঝতে পারছিলাম যে বিশ্বনাথও একটু মনে মনে অপেক্ষার শেষ সীমানার দিকে পৌঁছাতে শুরু করেছে। কারণ লোকটা কিছু বলবে বলবে করেও বলছে না। সামনে রাখা খালি চায়ের কাপে লোকটা একবার চুমুক দিল, আর সেটা দেখে বিশ্বনাথ বলল, মিস্টার হালদার, আপনি যদি বলেন তাহলে না হয় আরেকবার চায়ের কথা বলে দিই। না বিশ্বনাথ বাবু, আসলে ব্যাপারটা যে কোথা থেকে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, কিন্তু এমন একটা সমস্যায় আমি পড়েছি যে আমি জানি যে এই মুহূর্তে আমার পুলিশের কাছেই যাওয়াটা বেশি প্রয়োজন ছিল, কিন্তু আমার কেন জানি না মনে হয় পুলিশ কিছুই করতে পারবে না। তাছাড়া অনেকেই তো পুলিশের কাছে গেছে, যদি পুলিশ তাদের জন্য কিছু করতে পারে তাহলে ওদের সাথে আমারও এই সমস্যাটা এমনিতেই মিটে যাবে। তাই আমি আপনার কাছেই এসেছি। আমার যে সব কিছু শেষ হয়ে গেল বিশ্বনাথ বাবু। দেখুন, আসল ব্যাপারটা কি হয়েছে সেটা না জেনে আমি কিন্তু আপনাকে কিছু বলতে পারবো না। তাছাড়া আসল ব্যাপারটা কি হয়েছে সেটা আমায় না বললে আমি তো আপনাকে সাহায্য করতে পারবো না। আশা করি আপনি সে কারণেই আমার কাছে। আমার এতদিন ধরে জমিয়ে রাখা সমস্ত কিছুই চলে গেল বিশ্বনাথ বাবু। আপনি আপনি আমায় বাঁচান। আপনি আমার কথা শুনুন বিশ্বনাথ বাবু, একবারটি আমার কথাটা শুনুন। বুঝতে পারছিলাম ভদ্রলোকের মানসিক অবস্থা কোনো কারণে রীতিমতো বিধ্বস্ত হয়ে আছে। একটু খারাপ লাগলো। ভদ্রলোকের হাবভাব অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় তিনি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন। বিশ্বনাথ যথাসম্ভব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, দেখুন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি আগে আমার সমস্ত কথা খুলে বলুন, তারপর আমি দেখছি কি করা যায়। একটা বেসরকারি কোম্পানিতে আমি চাকরি করি। মাসের শেষে মাইনে যা পাই তাতে সংসার চালিয়ে খুব বেশি হাতে থাকে না। তবু আমার আর আমার স্ত্রীর স্বপ্ন ছিল একটা নিজেদের ভালো বাড়ি থাকবে। আসলে আমাদের ছিল যৌথ পরিবার। বাবার মৃত্যুর পরে বাড়ির যেটুকু সম্পত্তি ছিল কিভাবে যেন আমার কাকার পরিবার বাবার ওই সই নকল করে হোক কিংবা অন্য কোনো উপায় হোক সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছিল। বাবার মৃত্যুর আগে পর্যন্ত এই সমস্ত ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে গোটা ব্যাপারটা বাইরে বেরিয়ে আসে। তাও ওই আজ থেকে 4 বছর আগের কথা। তখন সদ্য আমার বিয়ে হয়েছে। মায়েরও শরীরটা ভালো নয়। এমন একটা সময় হঠাৎ করে বাড়ি ছাড়া হতে হলো। ওইটুকু মাইনার ভরসায় একটা বাড়ি ভাড়া করে থাকতে শুরু করলাম। মা অসুস্থ, মাথার উপর বাড়ি ভাড়া, তার উপর জিনিসপত্রের দাম দিনে দিনে যা বাড়ছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। কোনোভাবে ওই টেনে টুনে সংসার চলছিল। তখনও আমাদের কোলে কোনো সন্তান আসেনি। হঠাৎ করেই মায়ের শরীরটা বেশ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। জমানো যেটুকু টাকা পয়সা আমার হাতে ছিল সবটুকু সেখানেই বলতে গেলে শেষ হয়ে যায়। কিন্তু তাও মাকে আর বাঁচাতে পারলাম না, বুঝলেন। সত্যি বলতে একটা বড় অপারেশন করলে হয়তো মায়ের শরীর খানিকটা সুস্থ হতো, কিন্তু কোম্পানি অত টাকা দিতে চাইল না। কি করেই বা দেবে, যার মাসের মাইনে মাত্র এই কটা টাকা। অতগুলো টাকা তাকে কি ভরসাই বা কোম্পানি দেবে। তাছাড়া আজকাল যে অবস্থা হয়েছে, মানুষ তো সহজে কাউকে বিশ্বাসও করতে পারে না, তাই না? সেই কারণেই মা মারা গেল। মাথার উপর থেকে একটা ছাদ চলে গেল, বুঝলেন তো। বাবা আগেই চলে গিয়েছিল, এবার মাও চলে গেল। আমার স্ত্রী আর আমি রীতিমতো জলে পড়লাম। ঠিক তখনই আমাদের কোলে এলো আমাদের সন্তান জয়ন্ত। বছর 2 বয়স এখন। কয়েক মাস আগেরই কথা। আমার স্ত্রী সোনার গয়নাগাটি যা ছিল সমস্ত কিছুই বলতে গেলে একরকম আমার মায়ের অসুস্থতার সময় চলে গিয়েছিল।
তাদের জমি জমা সম্পত্তি ভাগাভাগি হয়েছে। সবাই তো আর সমান হয় না, তাই না? আমার স্ত্রীর দাদা ভালো মানুষ, জমি জমা আর সম্পত্তি সমান ভাগ হলেও সে বাড়ির সম্পত্তি কোনো কিছুই আমার স্ত্রীকে দেয়নি। তার বদলে ন্যায্য টাকা সে তুলে দিয়েছিল আমার স্ত্রীর হাতে। ঠিক করেছিলাম সেই টাকা দিয়ে অন্তত কোনো রকম একটা জায়গা কিনে মাথা তোলার মতন একটা ঘর তুলতে পারলেই হলো। ভাড়ার হিসেব যে আর গুনতে পারছিলাম না। এক টানা কথাগুলো বলে চলেছিল ভদ্রলোক। এবার খানিকটা থেমে পাশে রাখা গ্লাস থেকে খানিকটা জল ঢকঢক করে খেয়ে নিল। আমি আর বিশ্বনাথ দুজনে নির্বাক হয়ে শুনে চলছিলাম তার কথা। এই সময় সত্যেন্দ্রনাথ রায় নামে ওই লোকটির সঙ্গে আমার পরিচয় হয়। ওই ভদ্রলোক আর কি জমি জমার দালাল হিসাবেই কাজ করত। সেদিন যদি তার সঙ্গে অফিসের পথে দেখা না হতো তাহলে আমার জীবনটা বোধহয় এমন হতো না। ভদ্রলোকের সঙ্গে আমার এর আগে কখনো দেখা হয়নি, সেদিনই দেখা হলো। সামান্য কথায় ভদ্রলোক জানায় যে একটা বড় পুরনো বাড়ি ভেঙে চুড়ে সেখানকার সমস্ত জায়গা নতুন করে তৈরি করে সেখানে বেশ কয়েকটা ঘর তৈরি হবে। বলতে পারেন একটা ছোটখাটো কলোনির মতোই তৈরি হবে, পাশাপাশি বেশ কিছু ঘরও থাকবে। গোটা জায়গাটা নতুন করেই হচ্ছে, তাই এই সময় যদি কিছু টাকা দিয়ে সেখানে একটা ঘর আমি বুক করে রাখি তাহলে মাস কয়েক পর আরও কিছু টাকা দিয়ে সেটা আমি সম্পূর্ণ আমার করে ফেলতে পারবো। সত্যি বলতে ভদ্রলোক যে টাকার কথা আমায় বলেছিলেন তা খুব বেশি নয় আর কি। আমার স্ত্রীর কাছে যেটুকু টাকা ছিল তার প্রায় 4 ভাগের 3 ভাগ দিলেই হয়ে যেত। ভদ্রলোক চেয়েছিলেন মাত্র এই 10,000 টাকা। আমিও কি জানি তার কথায় যেন মোহ হয়ে পড়লাম। 2 দিনের মধ্যেই সমস্ত ব্যবস্থা করে তাকে টাকাটাও দিয়ে দিলাম। একটা কাগজে আমার সেই সমস্ত ব্যাপারে লেখাপড়া করেও নিয়েছিল, কিন্তু তখন তো আর কিছুই বুঝিনি যে আসল ব্যাপারটা কি। এখন তিনি সেসব ব্যাপারে কোনো কিছুই বলতে চাইছেন না, এবং আপনাকে যে কাগজপত্র তৈরি করে দিয়েছিল তার সমস্তটাই চাল, তাই তো? না, শুধু তেমন হলে তো অন্য ব্যাপার ছিল, কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। যে লোকটি আমার কাছ থেকে টাকা নিয়ে এত কিছু করে দিয়েছিল, মাত্র সপ্তাহখানেক আগে সেই লোকটির ব্যাপারে তার দেওয়া ঠিকানা মতো জায়গায় আমি খোঁজ করতে যাই, আর সেখানে গিয়ে শুনতে পাই যে সেই লোকটি নাকি মারা গেছে প্রায় 2 সপ্তাহ আগে। আমার তো মাথায় হাত পড়ে গেল। যে জায়গার কথা আমাদের বলেছিল সেই জায়গায় পুরনো একটা বাড়ি আছে সত্যি, তার আশেপাশে বিস্তর কিছু জায়গাও আছে, সেখানে আরও একটি পরিবারও ছিল। তাদের থেকে জানতে পারি যে সেই পরিবারের লোকেরা কোনো এক দালালকে তাদের জমি বাড়ি সমস্ত কিছু দেওয়ার কথা বলেছিল। আশ্চর্যের ব্যাপার হলো সেই লোকটির নাম সত্যেন্দ্রনাথ রায়, এবং তিনিও সেই জায়গাটা ভেঙে নতুন করে যেমন ওই ভদ্রলোক আমায় বলেছিলেন তেমনই করার কথা বলেছিলেন। সেই পরিবারকেও সেখানে একটা বাড়ি দেওয়ার কথাও হয়েছিল। তার মানে দিকে দিকে যেমন পুরনো বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট বাড়ি তৈরির প্রকল্প চলছে, সেই ধরনের একটা ব্যাপার। অনেকটাই তাই, তবে পুরোপুরি তেমন নয়। সে যাই হোক, খবরটা শুনে কিন্তু আমার মাথায় হাত পড়ল। এবার আমি কি করব? যে ঠিকানা তিনি দিয়েছিলেন সেই ঠিকানায় বারবার খোঁজ করলাম, কিন্তু তারা জানালো 2 সপ্তাহ আগে ভদ্রলোক মারা গেছে। তার পরিবারের লোকেরা সেখানে নাকি এসেছিল, তার মৃতদেহ নিয়েও গেছে। এখন জানতে পারলাম শুধু আমি নয়, আমার মতন আরও কয়েকজন সেই লোকটিকে টাকা দিয়েছিল, এবং তাদের সবারই একই অবস্থা। মাত্র সপ্তাহখানেক আগে ব্যাপারটা পুরোপুরিভাবে জানা যায়, এবং সেই সূত্রে অনেকেই পুলিশের দ্বারস্থ হয়েছে। কিন্তু পুলিশ এ সমস্ত ব্যাপারে অনেক তদন্ত করেছে এবং জানিয়েছে যে 2 সপ্তাহ আগে সত্যি সত্যি সেই লোকটিও মারা গেছে। অর্থাৎ এই মুহূর্তে তার দেওয়া কাগজপত্র নিয়ে আমরা কিছুই করতে পারবো না। আর যাদের বাড়ি ভেঙে এই সমস্ত করার কথা ছিল তাদের সঙ্গে কথাবার্তা হলেও পাকাপাকি কিছু কথা হয়নি, এমনকি কাগজপত্র নিয়েও তেমন কোনো কথা হয়নি। তাই তারাও এই ব্যাপারে সম্পূর্ণ হাত তুলে নিয়েছেন। তারা এইসব ব্যাপারে কিছুই জানেন না। পুলিশের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। তাই অনেক ভাবনা চিন্তা করে আমি আপনার কাছে আসারই সিদ্ধান্ত নিলাম। দেখুন, ব্যাপারটায় তো সম্পূর্ণ একটা আইনি জটিল মারপ্যাচ আছে। এখানে তো এই মুহূর্তে আমার কিছু করার নেই। সমস্যা হলো আপনি যেমন বলছেন, যদি তেমন হয়েই থাকে তাহলে আপনার এবং আপনার সঙ্গে থাকা বাকি লোকদের পুলিশ কোনো সাহায্য নাও করতে পারে। তাহলে তো আমরাও কিছু করতে পারবো না। আপনি যাকে টাকা দিয়েছেন তিনি মারা গেছেন,
এবং যে জায়গা নিয়ে আপনাদের কাছে কাগজপত্র রয়েছে সেখানকার মালিকের সঙ্গে তাদের কোনো পাকাপাকি কথা হয়নি, তাই সেখানে আপনারা জমি পর্যন্ত দাবি করতে পারেন না। কিন্তু তাহলে কি হবে বিশ্বনাথ বাবু? এমনভাবে যদি আমাদের সেই সম্বলটুকু চলে যায়, ছেলেটাও তো বড় হচ্ছে, ভাড়ার বাড়িতে আর কতদিনই বা থাকবো? সংসারের খরচ, তারপর আরো সমস্ত খরচ মিলিয়ে যা দরকার পড়ে সেই সব আর টানতে পারছি না বিশ্বনাথ বাবু। ভদ্রলোকের চোখে মুখে সত্যি একটা অসহায় ভাব ফুটে উঠল। মনে হলো সত্যি মানুষ মাঝে মাঝে কত অসহায় হয়ে পড়ে। আমরা আমাদের চারপাশে কত মানুষকে দেখি, পথে নামলে হাজার হাজার মানুষ, কখনো গাড়িতে, কখনো হেঁটে, কখনো নানাভাবে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদের বর্তমান অবস্থা কেমন চলছে সেই ব্যাপারে আমরা কোনো খবর রাখি না। হয়তো তাদের মধ্যে কারোর অবস্থা মিস্টার হালদারের চেয়েও আরও অসহায়, অথচ তাদের মুখে সব সময় আমরা একটা হাসি দেখতে পাই। ভদ্রলোক আর কিছু বলতে পারলেন না, তার কপালে রগ যেন ফুটে উঠেছে, মুখটা কেমন লালচে হয়ে গেছে, তার চোখের দৃষ্টি শূন্য, ফ্যাকাশে, ঠিক কাঠগড়ায় থাকা আসামিকে যখন তার শাস্তি শুনিয়ে দেওয়া হয় তখন তার মুখের অবস্থা যেমন হয়, হালদারের মুখের অবস্থাও যেন তেমনই বলে মনে হলো। বিশ্বনাথ কিন্তু চুপ করে তার মুখের সামনে দুটো হাত জড়ো করে সামনের চেয়ারে বসে আছে। একটা কথা যার জন্যই আমি আপনার কাছে এলাম, সমস্যা কিন্তু একটা রয়েছে কোথাও না কোথাও। প্রত্যেকবার যখন সত্যেন্দ্রনাথ রায়ের সঙ্গে আমার দেখা হয়েছে তখন সে কোনোভাবেই আমায় তার থাকার জায়গায় নিয়ে যেতে চায়নি, বারবার কোনো না কোনো কারণ বলে এড়িয়ে গেছে। প্রত্যেকবার আমি সেই জায়গা দেখার কথা বলেছি যেখানে আমাদের নতুন বাড়ি তৈরি হবে বলে, সেখানেও সে নিয়ে যায়নি। আমি আর নিজে থেকে সেখানে যাওয়ার কথা একবারও ভাবিনি। কোথাও যেন আমার মনে হচ্ছে বিশ্বনাথবাবু যে একটা জটিল সমস্যায় আমরা জড়িয়ে পড়েছি, যেটা যেটা হয়তো আদৌ স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় মানে? আমার সঙ্গে আরও 7 জনকে আমি পেয়েছি যারা সত্যেন্দ্রনাথ রায়কে টাকা দিয়েছিলেন, কিন্তু এই 7 জনের ক্ষেত্রেই একটা জিনিস কিন্তু একই রকম। তারা সত্যেন্দ্রনাথ রায়ের সঙ্গে সব সময় দেখা করেছেন ওই বাইরে কোথাও। তিনি কোথায় থাকেন সে ব্যাপারে কিন্তু তিনি কাউকেই সেভাবে কিছু বলেননি। একটা আগোছালোভাবে ঠিকানা তিনি দিয়েছিলেন এবং সেই ঠিকানা মতো খুঁজতে খুঁজতেই তার সেই ভাড়ার বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম আমরা, এবং সেখানে মাত্র একজনের সঙ্গেই আমাদের দেখা হয়েছিল, আর তিনিও আমাদের সমস্ত তথ্য দেয়নি। কিন্তু লোকটা কাউকেই সে জায়গাটা দেখায়ও নি যেখানে আমাদের ঘর হতে চলেছে, এবং সে জায়গাটাও দেখায়নি যেখানে তিনি থাকেন। এত লুকোচুরির কোনো কারণ তো আমি জানি না। আর একটা কথা, সত্যেন্দ্রনাথ রায়ের ব্যাপারে সেই বাড়ির বাড়িওয়ালা কথাগুলো বললেও আশেপাশের লোকেরা কিন্তু সত্যেন্দ্রনাথ রায়ের ব্যাপারে খুব বেশি কিছুই জানেন না। এমনকি পুলিশের তদন্তেও আশেপাশের লোকেদের কাছ থেকে খুব বেশি কিছু উঠেও আসেনি বলেই আমরা শুনেছি। আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমি জানি আপনি পারিশ্রমিক ছাড়া কাজ করেন না। এই মুহূর্তে আমার এমন অবস্থা যে আপনাকে পারিশ্রমিক আমি কিছুই দিতে পারবো না। তবে যদি সত্যি সত্যি সমস্ত কিছুর মধ্যে কোনো মিথ্যে থাকে, তাহলে যদি আপনার সাহায্যে আমার এবং বাকিদের অন্তত টাকাটুকু উদ্ধার হয়ে যায়, তাহলে আপনাকে আমি পারিশ্রমিক থেকে বঞ্চিত করব না। আমায় সাহায্য করুন বিশ্বনাথবাবু, না হলে যে আমার কাছে আর কোনো রাস্তাই খোলা থাকবে না। আমার স্ত্রী এই ব্যাপারে এখনো কিছুই জানে না। তাকে সমস্ত কিছু বললে সে হয়তো আমার চেয়েও বেশি ভেঙে পড়বে। মিস্টার হালদারের অসহায় দৃষ্টির দিকে তাকিয়ে আমি বললাম, আচ্ছা, একবার ব্যাপারটা দেখলে হয় না? তুমি যদি একবার ওই সত্যেন্দ্রনাথ রায়ের ব্যাপারে খোঁজ করে দেখো, কিংবা যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেখানে একবার কথা বলে যদি কিছু বেরিয়ে আসে, মানে এতগুলো লোকের এতগুলো টাকা আমরা না হয় মিস্টার হালদারকে দেখতে পাচ্ছি, বাকিদের তো আমরা দেখতে পাচ্ছি না। তাদের মধ্যে হয়তো অনেকেই ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন। বিশ্বনাথ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সৌরভ, তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমার রহস্য অনুসন্ধান জীবনের প্রথম দিকে ঠিক এমনই একটা ব্যাপার আমার কাছে এসেছিল। সে ব্যাপারটা বড় অদ্ভুত। সে ব্যাপারে তোমায় না হয় অন্য একদিন বলবো। একটা কাজ করো,
এখন চলো ওই বাড়িওয়ালার সঙ্গে একবার দেখা করে আসি, সেখান থেকে যদি কিছু জানা যায়। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে সেখানে যেতে? আমাদের কথায় বোধহয় মিস্টার হালদারের মুখে প্রথমবার আমি একটা হাসির রেখা দেখতে পেলাম। ডুবতে থাকা মানুষ যেভাবে খড়কুটো আঁকড়ে ধরে, মিস্টার হালদার বোধহয় তার এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে বিশ্বনাথকে ঠিক তেমনভাবেই আঁকড়ে ধরতে চাইল। ভদ্রলোক উঠে দাঁড়াতে যেতেই বোধহয় তার মাথাটা সামান্য ঘুরে উঠল। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললাম। তিনি সামান্য হেসে বললেন, চলুন, আমি ঠিক আছি, আমি নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন, ওসব আমি কিছু বলতে পারবো না। লোকটা আমার কাছে বাড়ি ভাড়া নিয়েছিল, বলেছিল জমির দালালি নাকি করে। তবে এই ধরুন না, সপ্তাহ দুয়েক বা তার একটু আগে একদিন হঠাৎ করে তার শরীরটা বেশ খারাপ হলো। বাড়ি থেকে লোক এসেছিল আর তারাই ওকে নিয়ে যায়। তারপর হাসপাতালে ভর্তি করেছিল, তারপর সেখানেই লোকটা মারা যায়। তার বাড়ির লোক এসে তার জিনিসপত্র সব কিছু নিয়ে চলে যায়। মৃতদেহ আপনি দেখেছিলেন? ওসব আমার কি কাজে লাগে বলুন তো? আমার ভাড়ার টাকা আমি সময় মতো পেয়ে গেছি। হ্যাঁ, ওপরের ঘরে ওরা ভালোভাবেই খালি করে দিয়েছে, কোনো ঝামেলাই হয়নি। ওসবে আমি থাকবো কেন? কে কোথায় মরেছে সেসব দেখে আমার কাজ নাকি? লোকটার কথা শুনে একটু বিরক্তি হলো। একটা মোটার মতো চেহারা লোকটার, মাথায় লম্বা চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে। সে পান চিবোতে চিবোতে কথা বলতে বলতে মাঝে মাঝে বারান্দার একপাশে মাটিতে পানির পিক ফেলছে। এতটাই অভদ্র যে আমাদের বসার কথাও তিনি বললেন না, বারান্দার কাছে দাঁড়িয়ে কথা বললেন। আমি, বিশ্বনাথ আর মিস্টার হালদার সেখানেই দাঁড়িয়েছিলাম। দেখুন, এই লোকটার বাড়ির ব্যাপারে, মানে বাড়ির লোকেদের ব্যাপারে যদি আপনি কিছু জেনে থাকেন, সেই সব ব্যাপারে আমাদের কিছু জানালে সুবিধা হয়। দেখুন, অত কিছু আমি জানি না। এমনিতেই পুলিশের ঝামেলায় জড়িয়ে রয়েছি। লোকটাকে বাড়ি ভাড়া দিয়ে বোধহয় ভুল করেছিলাম। এখন আমার নতুন ঝামেলা শুরু হয়েছে, এই ঠেলাটা এবার সামলাও। দেখুন, ব্যাপারটা তেমন নয়। আসলে যেই লোকটি সত্যেন্দ্রনাথ রায়ের কাছে বেশ কিছু টাকা দিয়েছিল, আর আরে বাবা, আমি ওসব জানি না। টাকা তো দিয়েছিল এই সত্যেন্দ্রনাথ রায়কে, আমাকে কি দিয়েছিল? তাহলে কেন আমায় জ্বালাতে এসেছে? না জান ওসব কিছু হবে না, জানতো। বিশ্বনাথ হঠাৎ করে এগিয়ে গেল লোকটার দিকে। তারপর যেন মনে হলো পকেট থেকে কিছু একটা বার করে লোকটার হাতে গুঁজে দিল। লোকটা একবার নিজের হাতের দিকে দেখেই হঠাৎ তাল বদলে ফেলল, বলল, আরে আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে গিয়ে কথা বলি। আর বলবেন না বেটা, আমার বাড়িতে ভাড়া থাকতো, এসে এমন ঝামেলায় জড়িয়েছে। ভয় হয় কোত্থেকে না আমি এসব ব্যাপারে জড়িয়ে পড়ি। অবাক হয়ে গেলাম। ভদ্রলোকের পরিবর্তন দেখে মিস্টার হালদারকে আস্তে আস্তে বললাম, দেখেছেন? দেখুন, আমি যখন আগেরবার এসেছিলাম তখন আপনি আমায় বলেছিলেন যে সত্যেন্দ্রনাথ রায় কিন্তু এখানেই থাকতেন এবং তিনি এখানে আপনার বাড়ির ওপর তলায় ভাড়া নিয়েই থাকতেন। আরে আপনাকে আমি মিথ্যে কথা বলতে যাবই বা কেন? আমি তো ওনাকেও বলেছি সত্যেন্দ্রনাথ রায় আমার বাড়িতে ভাড়া থাকতেন। এই তো মাত্র বছরখানেক আগে তিনি এখানে এসেছিলেন। কি সব জমির দালালি টালালি করতেন বলে শুনেছিলাম, তবে নিজের চোখে দেখিনি। আমি স্পষ্ট বলে দিয়েছিলাম, দালালি করো আর যাই করো, আমার বাড়িতে কিন্তু লোকজনের উপদ্রব একদম সহ্য করব না। আপনি যে আমাদের সব সত্যি বলছেন তা আমি জানি, এবং আপনি ঠিক যেমন বলছেন এই সত্যেন্দ্রনাথ বাবু কিন্তু ঠিক তেমনভাবে এই সমস্ত কাজ করেছেন। কিন্তু সমস্যাটা হলো এখানেই, তিনি বড্ড বেশি লুকিয়ে চুরির সমস্ত কাজ করেছেন, অথচ দালালের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল না? আরে কিসের দালাল মশাই? সব সময় দেখতাম বাড়ির বাইরে, সন্ধ্যার আগে বাড়িতে ঢুকতো না,
বলতো কি একটা বড় কাজ করেছে, কিন্তু কি যে সেই কাজ সেটা তো আমি জানি না। কিন্তু কাজটা শেষ করার আগেই তিনি যে এমনভাবে মারা যাবেন সেটা বোধহয় ভাবতে পারেননি। আচ্ছা, মৃতদেহ আপনি দেখেননি, কিন্তু এখান থেকে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিশ্চয়ই কেউ দেখেছিল। আরে সে তো এক আলাদা ব্যাপার। সেদিন সন্ধেবেলা তার একজন দূর সম্পর্কের আত্মীয় এসে উপস্থিত। সকাল থেকেই একটু জ্বর জ্বর ছিল, সন্ধ্যের দিকে নাকি বাড়াবাড়ি হলো। তারপরে সেই লোকটি তাকে নিয়ে বেরিয়ে গেল। রাস্তার মোড় থেকে একটা রিক্সা ডেকে এনেছিল। তারপরে তো আমি তেমন কিছুই জানি না। পরদিন সকালে এই ব্যাপার। আমাকে বলল সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হবে। আচ্ছা, সে কোন হাসপাতালে ভর্তি ছিল সে কথা কি তার ওই আত্মীয় লোকটা বলেছে? এইবার বাড়িওয়ালা কি যেন ভাবল, তারপর বলল, না বিশ্বনাথ বাবু, তেমন কিছুই বলেনি। বাড়ি ভাড়া বাকি ছিল, সে টাকাটা আমার হাতে দিতেই আমি আর বেশি কিছু বলিনি। জিনিসপত্র নিয়ে চলে যেতেই ওপরের ঘরের দরজা বন্ধ করে রেখেছি। দেখুন না, এখনো ফাঁকা পড়ে আছে। এই বলছি, যদি আপনাদের সন্ধানে কেউ থাকে তাহলে আর কি, মানে। একবার তাকিয়ে দেখলাম মিস্টার হালদারের মুখে আবার কালো ছায়া নেমে এসেছে। বেশ বুঝতে পারছি বিশ্বনাথ কোনো সুবিধে করতে পারেনি। সেটা বুঝতে পেরে তিনি আবার কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বিশ্বনাথ এবার উপরের ঘরটা দেখতে চাইল। আমি আর মিস্টার হালদার দুজনে রইলাম নিচে। বিশ্বনাথ আর বাড়িওয়ালা লোকটি উপরে উঠে গেল। লোকটি চলে যেতে মিস্টার হালদার বললেন, এখন তো বিশ্বনাথ বাবুর সঙ্গে তাও ভালোভাবে কথা বলছে, নাহলে উনি আমাদের যেন দূর দূর করে তাড়িয়ে দিতে পারলেই বাঁচে। পুলিশ যখন এসেছিল তখন একটু নরম হয়েছিল, তারপর আবার যেই কে সেই। তার মানে ওই প্রথমবার আপনি এখানে এসেছিলেন যখন, লোকটার ব্যাপারে খোঁজ করেছিলেন এবং তখনই জানতে পেরেছিলেন উনি মারা গেছেন। কিন্তু সত্যি কি উনি মারা গেছেন? মানে তার ব্যাপারে তো কেউ কিছু বুঝতে পারছে বলে মনে হচ্ছে না। আমার মাথার কাজ করছে না সৌরভবাবু, আমি কিছুই বুঝতে পারছি না। এখন যা মনে হচ্ছে তাতে তো এই সত্যেন্দ্রনাথ রায় যে, সে ব্যাপারে আমিও তো নিজেও নিশ্চিত হতে পারছি না। আর যদি মারা গিয়ে না থাকে তাহলে ভদ্রলোক যে এখান থেকে পালিয়েছেন সেটা তো বুঝতেই পারছি। তাহলে তাহলে সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বলুন তো? তার মানে আমার আর বাকিদের এতগুলো টাকা লোকটা গায়েব করে দিল? মিস্টার হালদারের মুখটা কেমন যেন হাঁ হয়ে এলো। একটু পরেই দেখলাম বিশ্বনাথ আর সেই বাড়িওয়ালা সিঁড়ি দিয়ে নিচে নামছে। বাড়িওয়ালা বলছে, ঠিকই বলেছেন আপনি, কিন্তু কি করব বলুন তো? আমার সঙ্গে তার বাড়িওয়ালার বাড়ি ভাড়ার সম্পর্ক। হ্যাঁ, আর তার বাইরে তো আমি কিছু, মানে। ব্যাপারটা এখানে থেমে থাকবে না। এরপরে পুলিশ আবার আসবে। পুলিশের ঝামেলায় আপনাকে জড়াতে হবে। তবে চিন্তা নেই, পুলিশের দিকটা আমি দেখে নেব। আপনাকে যাতে খুব বেশি বিরক্ত না করে সেটা আমি খেয়াল রাখব। তবে হ্যাঁ, আপনাকে যেটা বলেছি, এর মধ্যে কোনোভাবে কোনো রকম খোঁজ পেলে কিন্তু আপনি আমাকে জানাবেন। বাড়িওয়ালা যেন কৃতজ্ঞতায় গদগদ হয়ে পড়লেন। বেরিয়ে আসার সময় হাত জোর করে বিশ্বনাথকে একটা নমস্কার করেই ফেলল। বাইরে এসে বললাম, কি ব্যাপার বলো তো? যে লোকটা ঘরের দরজা আগলে দাঁড়িয়ে আমাদের তাড়িয়ে দিতে পারলে বাঁচে, সেই লোকটা শেষমেশ চলে আসার আগে আমাদের চায়ের অফার পর্যন্ত করলো। কি হয়েছে বলো তো? বেশি কিছু না, পুলিশের ভয় এবং তার সাথে মিস্টার রায়ের সঙ্গে আমাদের চেনাশোনার কথাটা সামান্য মনে করিয়ে দিয়েছিলাম। তবে আমার মনে হয় এর কাছ থেকে কিছু বার করা যাবে না। তবে এখন আমারও কেমন যেন সত্যেন্দ্রনাথ রায় সত্যি মারা গেছেন নাকি বেঁচে আছেন তা নিয়ে সন্দেহ রয়েছে। বেঁচে থাকলেও কি আমার লাভ হবে বিশ্বনাথ বাবু? সে তো এখন পগার পাড়। চিন্তা করবেন না মিস্টার হালদার, আমি যতক্ষণ আছি আপনার কোনো চিন্তা নেই। যদি এই সত্যেন্দ্রনাথ রায় সত্যি সত্যি বেঁচে থাকে তাহলে আপনার টাকা আপনি ফেরত পাবেন। তবে আমায় একটু সময় দিতে হবে, আর কিছু ব্যাপারে কয়েকটা তথ্য আমায় দিতে হবে। আসুন। মিস্টার হালদারের কাছ থেকে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে বিশ্বনাথ
আর আমি যখন তাকে নিশ্চিন্তে বাড়ি পৌঁছাতে বলে বাড়িতে ফিরে এলাম, তখন একটা প্রশ্ন তাকে না করে থাকতে পারলাম না। ওপরের ঘরে গিয়ে তোমার সঙ্গে বাড়িওয়ালার ঠিক কি কি কথা হলো বলো তো? সে কথা এখন বলতে পারবো না, তবে এটুকু জেনে রাখো, বাড়িওয়ালার সঙ্গে কথা বলে কয়েকটা ব্যাপার আমি জানতে পেরেছি, যেগুলো পুলিশ পর্যন্ত বার করতে পারেনি। আমার একটা সন্দেহ হচ্ছে, পুলিশ খবর নিয়ে বার করেছে সত্যেন্দ্রনাথ রায় নামে একজন সত্যিই এলাকায় থাকতো এবং তারপরে এই এলাকা থেকে চলে গেছে। কিন্তু সমস্যাটা হলো, সে মারা গেছে সে কথা বাড়িওয়ালা বলছে, কিন্তু অন্য কেউ বলছে না। বাকিরা লোকটিকে এখানে দেখেছে, কিন্তু তার নাম, তার পেশা, এসব ব্যাপারে কিছুই জানতো না। আশেপাশের কয়েকটা হাসপাতালে পুলিশ খোঁজ খবর করেছে কিনা জানি না, একবার আমাকে খোঁজ করে দেখতে হবে সেখানে ওই নামে কেউ ভর্তি ছিল নাকি। তোমার কি মনে হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা বড়ই জটিল, কেন জানি না বারবার মনে হচ্ছে কেসটা আমরা যতটা সহজ বলে ভাবছি অতটা সহজ নয়। বিশ্বনাথ যেমন ভাবছিল আমারও ঠিক তেমনই মনে হচ্ছিল। এই সত্যেন্দ্রনাথ রায় লোকটা নিশ্চয়ই কোনো ধান্দাবাজি করার কারবার আছে, এমন কিছু করেছে যার জন্য তাকে এখান থেকে পালাতে হয়েছে। না হলে এক রাত্রের মধ্যে লোকটা হাসপাতালে ভর্তি হলো, আর তারপরেই লোকটা এমনভাবে। কাল একবার ওই বাড়িতে যাব, বুঝলে, যেখানে এই লোকটি জমি জমা কেনার কথা বলেছিল আর যে বাড়িটা ভেঙে নতুন একটা কলোনি তৈরি হওয়ার কথা ছিল। তুমি কাল ব্যস্ত আছো? আমি মাথা নাড়লাম। এমন একটা কেসে হাত দেওয়ার পর এখান থেকে সরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাছাড়া কাল কোথাও যাওয়ার নেই। পরদিন সকালে সেই বাড়িতে যাব বলে স্থির করা হলো। দেখতে পাচ্ছেন তো বিশ্বনাথ বাবু আমাদের অবস্থা। আমার এক মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর খুব একটা সে এখানে আসে না, কিন্তু সে এখানে এসেই বা কি করবে বলুন তো? লোকটা আমাদের কাছে এসেছিল আর তার সঙ্গে একটা লোকও এসেছিল, বলেছিল এসব ভেঙে নতুন জায়গা তৈরি করবে, তবে কিছু টাকা আমাদেরকে দেবে, তারপর একটা বাড়িও দেবে। কিছু টাকা হাতে পেলে আমাদের শেষ বয়সটা চলে যেত। এমন ভূতের বাড়ি নিয়ে পড়ে থেকে কি করব বলুন তো? তোমায় তখনই বললাম এসব ব্যাপারে থাকার দরকার নেই, কোথা থেকে কি হবে এখন দেখলে তো। সত্যেন্দ্রনাথ রায় আপনাদের কি কোনো টাকা পয়সা দিয়েছিল? দিয়েছিল, বছর খানেক আগে যখন তার সঙ্গে প্রথম দেখা হয় তখনই তো কথা হয়েছিল, তখন কিছু টাকা দিয়েছিল। তারপর লোকের কারোর হাত দিয়ে মাঝে মাঝে কিছু টাকাও পাঠিয়েছিল। জায়গাটা আমার হাত ছাড়া করে না দিই, তার জন্য কাগজপত্রে লেখাপড়াও হয়নি, তাই আমরা তো এখন এই জায়গাটা দিতে পারবো না। জায়গার কথা বলতে আমি আসিনি, আমি এসেছি এই সত্যেন্দ্রনাথ রায়ের ব্যাপারে সামান্য খোঁজ খবর করতে। এতগুলো লোকের টাকা তার কাছে রয়েছে, বুঝতেই তো পারছেন, হঠাৎ করে লোকটা এমনভাবে নিরুদ্দেশ হয়ে গেল। নিরুদ্দেশ হয়ে গেল? হ্যাঁ, সেটাই তো। কিন্তু অনেকে বলছে সত্যেন্দ্রনাথ নাকি মারা গেছে, আমিও খবরটা শুনলাম, কিন্তু ওই ছেলেটা তো কিছুই বলল না। কোন ছেলে? আরে ওই যে ছেলেটা সত্যেন্দ্রনাথের হয়ে আমাদের কাছে আসতো, কি যেন একটা নাম বলেছিল। মুকুন্দ, ওই তো বলেছিল যে সত্যেন্দ্রনাথ ওকে পাঠায় আমাদের কাছে। এই যে 1 বছর আগে সত্যেন্দ্রনাথ এলো, তারপর তো মাঝে মাঝে ওই আমাদের কাছে আসতো, টাকা পয়সা দিত, কথাবার্তা বলতো, তারপর চলে যেত। কিন্তু মাসখানেক প্রায় হতে চললো মনে হয়, তাই না? ও আর এলো না, তারপরেই তো হঠাৎ করে শুনলাম এমন খবর। কথাটা শুনে বিশ্বনাথ আমার দিকে তাকালো। আমি কিছু বলার আগে বিশ্বনাথ আবার বলল, কিন্তু আপনি বলছেন সত্যেন্দ্রনাথ রায় আপনাদের কাছ থেকে এই জমিটা কিনতে চেয়েছে, অথচ তারপরে বলছেন অন্য একজন আপনাদের সঙ্গে দেখা করতে এসেছে।
হ্যাঁ, সত্যেন্দ্রনাথ তো অনেক কাজে ব্যস্ত থাকতো, তাই এই ছেলেটিকে পাঠাতো। সে এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলে যেত। সেই তো বলেছিল যে অনেকগুলো লোক পাওয়া গেছে। সত্যেন্দ্রনাথের সঙ্গে আমাদের তেমনি কথা হয়েছিল। সবার সাথে কথাবার্তা বলে টাকা পয়সা তুলে তারপর এটাতে হাত দেবে। সে কিছু টাকা আমাদের দেবে আর বাকি টাকাটা কাজে লাগাবে। তারপর একটা থাকার জায়গাও তো দেবে। হতে পারে সত্যেন্দ্রনাথ নিজে এখানে আসতো না, অন্য কাউকে পাঠাতো। তাহলে কি ওই যেই লোকটির কথা বাড়িওয়ালা বলছিল সেই এখানে আসতো? হতে পারে সে সত্যেন্দ্রনাথের জন্য কাজ করত। 1 বছর আগে সত্যেন্দ্রনাথ এখানে এসেছে, আর এই 1 বছরের মধ্যে সে একবারও এখানে আসতে পারল না। বারবার ওই ছেলেটিকে পাঠাবার কি দরকার ছিল? আপনি আমাদের সাহায্য করুন। আপনি দেখুন কোনোভাবে যদি কিছু করানো যায়। আমরা তো ওই আশাতেই বসে আছি। দেখুন, সত্যেন্দ্রনাথ মারা গেছে, সে তার কাজ করতে পারবে না। তাই অন্য কেউ যদি সমস্ত কাজ করে থাকে আমি অবশ্যই সেটা দেখব। তার আগে পর্যন্ত আপনাদের যাতে কিছু ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমি পুলিশের সঙ্গে কথা বলবো। সত্যেন্দ্রনাথ বাবু বড় ভালো ছিল, তিনি আমাদের দুঃখ বুঝেছিল। ভালো লোক তাড়াতাড়ি মরে যায়। বাড়ি থেকে বেরিয়ে বিশ্বনাথ বলল, ব্যাপারটা কি হলো বলো তো? এই বৃদ্ধা এবং বৃদ্ধ বলছেন সত্যেন্দ্রনাথ বাবু ভালো, কিন্তু এখান থেকে সত্যেন্দ্রনাথ বাবু সবার টাকা নিয়ে পগার পার হয়েছেন নাকি সত্যি সত্যি মারা গিয়েছেন সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু ওই ছেলেটা তো মারা যায়নি। যেই বৃদ্ধ বৃদ্ধার কাছে আসতো সে তো মারা যায়নি, জীবিত আছে। এই ছেলেটির কোনো ছবি কিংবা অন্য কিছু থাকে? বাড়িওয়ালার সঙ্গে ওপরে গিয়ে কিন্তু কাজ হয়েছে। ঘরে একটা ছোট ছবি খুঁজে পেয়েছি, কোনো একটা সময় তোলা হয়েছিল বোধহয়। এটাই সত্যেন্দ্রনাথ রায়ের ছবি। ছবিটা সঙ্গে করে নিয়ে এসেছি, ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে। কিন্তু এবার একবার আমাদের পুলিশের সঙ্গে কথা বলতে হবে। পুলিশ যখন ব্যাপারটা নিয়ে তদন্ত করছে তাহলে এই বিষয়ে নিশ্চয়ই আরও কিছু একটা পার করতে পারবে। চলো একবার থানায় যাই। থানায় গিয়ে দেখি মিস্টার রায় টেলিফোনে কার সঙ্গে যেন কথা বলছেন। আমাদের এমন সময় দেখে একটু অবাক হয়ে বললেন, আরে আরে, আমার কি সৌভাগ্য, বিশ্বনাথবাবু নিজে থানায় এসেছেন। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো মশাই? ব্যাপারটা তেমন কিছু নয়। লোকটা মৃত না জীবিত সে ব্যাপারে এখনো সঠিক কোনো তথ্য পেয়েছেন? আরে ওই ব্যাপারটা নিয়েই তো মেতে আছি। ভেবেছিলাম আপনার কাছে যাব, কিন্তু লোকটাকে কেন জানি না আরে খুঁজেই পাচ্ছি না। আশেপাশের যে কটা হাসপাতালে হয়ে থাকার কথা সবকটা জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু যেই রাত্রে লোকটা মারা গেছে বলে বাড়িওয়ালা দাবি করছে সে রাতে এখানকার কোনো হাসপাতালেই নাকি কেউ মারা যায়নি। এমনকি সত্যেন্দ্রনাথ রায় নামে কোনো লোক নাকি সেদিন হাসপাতালগুলোতে ভর্তিই হয়নি। বিশ্বনাথের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বেশ কিছুক্ষণ চোখ বুজে সে বলল, দুটো কারণ হতে পারে। প্রথম কারণ তিনি হাসপাতালে যাননি, আর দ্বিতীয় কারণ হতে পারে যদি গিয়ে থাকে তাহলে অন্য কোনো নামে ভর্তি হয়েছিলেন। আরে কিন্তু কেন? নিজের নাম বদলাবার দরকারটা কি পড়ল? বিশ্বনাথবাবু, যে লোকটা মারা গেছে তার আগের মুহূর্তে তার নাম বদলাবার তো কোনো প্রয়োজনীয়তা হতে পারে না। মানে যদি মনে করি যে সে সত্যি মারা গেছে তবেই। কিন্তু আমার মনে হচ্ছে সত্যেন্দ্রনাথ বাবু মারা যাননি, তিনি জীবিত আছেন, এবং জীবিত আছেন বলেই তিনি হয়তো নাম বদলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আচ্ছা, বাড়িওয়ালার কাছ থেকে তো আপনি জানতে পেরেছিলেন সেদিন রাতে কোনো একটা রিস্কায় করে ওরা হাসপাতালে এসেছিল। রিস্কার কোনো খোঁজ পাওয়া গেল? রিক্সাওয়ালার খোঁজ চলছে। ওখানে কাছাকাছি কোনো রিক্সা নেই। রিক্সাটা যে কোথা থেকে ধরে আনা হয়েছিল সে ব্যাপারে কিছু বোঝা যাচ্ছে না। বুঝতেই তো পারছেন যে রিক্সার সংখ্যা তো কম নয়। সব জায়গায় খুঁজে খুঁজে তদন্ত করে সেই রিক্সাটা খুঁজে বার করার চেষ্টা চলছে। একবার খুঁজে বার করলে হয়তো জানা যাবে যে ওই রিক্সাওয়ালা ওদেরকে কোথায় নামিয়েছিল।
বিশ্বনাথ এসবের চিন্তাভাবনা নিয়ে নতুন করে ঘেঁটে রইল। ব্যাপারটা একটু সহজ হয়ে এসেছিল। সত্যেন্দ্রবাবু বোধহয় সত্যি সত্যি অসুস্থ হয়ে মারা পড়েছেন এবং তার সঙ্গে থাকা লোকটি তার মৃতদেহ নিয়ে দেশে ফিরে গেছে। কিন্তু জিনিসপত্র নিয়ে গেছে এই কথাটা হঠাৎ মনে পড়তে বললাম, আরেকটা ব্যাপার দেখো, বাড়িওয়ালা বলছিলেন সেদিন রাতের বেলা অসুস্থ অবস্থায় সত্যেন্দ্রবাবুকে তার সঙ্গে থাকা লোকটা হাসপাতালে নিয়ে গেছিল এবং পরদিন সকালে এসে তার জিনিসপত্র নিয়ে গিয়েছিল। যদি সত্যনাথবাবু মারা গিয়ে থাকে তাহলে তার মৃতদেহ নিয়ে যাওয়াটাই তার প্রথম কাজ হবে। সেই সময় জিনিসপত্রের কথা তার এত সুন্দরভাবে মাথায় আসার কথা নয়। তার মানে সত্যনাথবাবু হয়তো মারা যাননি, সে আশেপাশে কোথাও ছিল, আর তাই সকালবেলা জিনিসপত্র আনার জন্য সে পাঠিয়েছিল ওই লোকটিকে। তার মানে আপনারা বলতে চাইছেন যে এই লোকটা মিথ্যে কথা বলছে, এবং দুটো লোকই মিথ্যে কথা বলছে, কিন্তু বাড়িওয়ালা মিথ্যা কথা বলছে না। তার দুটো কারণ আছে। প্রথমত, তাকে ওখানেই থাকতে হবে, পুলিশের ঝামেলায় সে শুধু শুধু জড়িয়ে পড়তে চায় না। আর দ্বিতীয়ত, সে আমার কথায় বিশেষ ভয় পেয়েছিল। আমি আপনার কথাও তাকে বলেছিলাম, তাতেই সে আমায় সব সত্যি কথা বলেছে। সত্যেন্দ্রনাথ বাবুর ব্যাপারে সে যে গলাতো না সে কথা বলেছে। জিনিসপত্র তুলে দিয়ে সে হাত ছেড়ে বেঁচেছিল। তাছাড়া যখন 1 মাসের ভাড়া আগাম পাওয়া যায় তখন বাড়ি ছেড়ে যাওয়াতে তার সমস্যা কোথায়? মিস্টার রায়ের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলে যখন বাড়ি ফিরে এলাম তখন প্রায় সন্ধে পেরিয়ে গেছে। সেদিন আর তেমন কোনো কথা হলো না। পরদিন সকালে আমার একটা কাজে বেরিয়ে পড়তে হয়েছিল। বিকেলে ফিরে এসে দেখি বিছানার উপর বসে আছে বিশ্বনাথ। বললাম, কি ব্যাপার, কিছু মিলল? যেখানে ছিলাম সেখানেই আছি, বুঝলে। সকালে মিস্টার রায়ের সঙ্গে গিয়ে বাকি 7 জনের সঙ্গে দেখা করেছি। সেই 7 জন যাদের কাছ থেকে প্রায় 10,000 কিংবা তার আশেপাশেই টাকা নিয়েছিলেন সত্যেন্দ্রবাবু। তাদের সবার বক্তব্যটা হলো তাদের টাকা ফেরত পেলেই হবে। পুলিশের বক্তব্য অনুযায়ী যদি সত্যেন্দ্রনাথ বাবু মারা গিয়ে থাকেন তাহলে টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মিস্টার হালদার ইতিমধ্যে তার অফিস থেকে টেলিফোন করেছিলেন, কতদূর কি হলো সে ব্যাপারে জানতে চাইলেন। কিন্তু এত তাড়াতাড়ি কি করে আমি কি করব বলো তো সৌরভ? একেতেই সত্যেন্দ্রনাথ বাবু বেঁচে আছেন না মারা গেছেন এই ব্যাপারেই কোনো তথ্য এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারছি না। একবার মনে হচ্ছে মারা গেছে, আবার একবার মনে হচ্ছে বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকলে কোথায় আছেন? আমার মনে হয় তোমার কাছে ওই সত্যেন্দ্রবাবুর যে ছবিটা রয়েছে সেই ছবিটা যদি কোনোভাবে থানায় থানায় ছড়িয়ে দেওয়া যায়, কিংবা খবরের কাগজের মাধ্যমে যদি ছড়িয়ে ফেলা যায়, যদি কেউ তাকে দেখে থাকে, মানে আমি বলতে চাইছি যদি তিনি এখনো বেঁচে থাকেন এবং কোথাও গিয়ে লুকিয়ে থাকেন, তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে। তাছাড়া অন্য কোনো উপায় নেই। তুমি যে ছবিটা এনেছো সেটা নিশ্চয়ই বাড়িওয়ালা দেখেছে। দেখেছে, তিনি তো আমায় নিয়ে যেতে বললেন, এতে কেসের ব্যাপারে হয়তো সাহায্য হবে। তবে একটা কথা জানা গেছে, ওই যে এলাকায় সত্যনাথ বাবু ভাড়া থাকতেন সেই এলাকাতে আজ থেকে বছরখানেক আগে আরও একজন ভদ্রলোক ভাড়া থাকতেন। তিনি জমি দালালি করতেন, কিন্তু তার নাম যে কি ছিল সে ব্যাপারে চট করে কেউ বলতে পারছে না। তার ডাক নাম ছিল রঘু, কিন্তু ভালো নাম কি ছিল সে ব্যাপারটা যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সে বাড়ির বাড়িওয়ালা বলতে পারছে না। তার মানে একই এলাকায় দুজন জমির দালাল। জমির দালালের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে বিশ্বনাথ। যাই হোক, তুমি বসো, আমি আসছি। সেদিন রাতে খাওয়া দাওয়ার সময় তেমন আর কোনো কথা হলো না। বিশ্বনাথ গম্ভীর মুখে খেয়ে নিল। আমি আর রাতের বেলা তাকে বিরক্ত না করে নিজের ঘরে চলে এলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতে পারিনি। এমন সময় হরিদা এসে খবর দিল, ওরে যাও, তোমায় ডাকছে, কোথাও বেরোবে মনে হয়। আজ সকাল সকাল উঠেই তৈরি হয়ে নিয়েছে। সে কি এত সকালে কোথায় বেরোবে? কই, আমায় তো কিছু বলেনি। তার কি আর কাজে ঠিক আছে? কখন কোথায় বেরিয়ে পড়ে কখন চলে আসে। এই তো কাল রাত 10টার সময় হঠাৎ করে যেন কোথায় বেরিয়ে গেল, আমায় বললো এক্ষুনি আসছে, কিন্তু ফিরতে ফিরতে সেই 11:30। কাল রাতে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আসলে বড্ড ঘুম পেয়ে গেছিল। কিন্তু কাল রাতে কোথায় গিয়েছিল বলো তো?
হরিদা ঠোঁট উল্টে ফেলল, বলল, আমি কি করে জানবো বলো তো? আমায় কি ওসব বলে যায়? তোমাকেই বলে না, তাহলে আমি তো কোন ছাড়। এখন আবার কোথাও যাচ্ছে, তোমায় ডেকে দিতে বললো, তাই আমি এলাম। যাই আমি চায়ের জল চাপাই গিয়ে। চা জল চাপানোর জন্য হরিদা চলে গেল। আমি হাত মুখ ধুয়ে বিশ্বনাথের ঘরে গিয়ে দেখি বিশ্বনাথ তৈরি। আমায় দেখে বলল, চাটা খেয়ে বেরিয়ে পড়তে হবে। তোমার আমার দুটো কাজ আলাদা। তুমি সোজা চলে যাবে ওই বাড়িটায়, যে বৃদ্ধ বৃদ্ধার কাছে আমরা গিয়েছিলাম সেই বাড়িতে। সেখানে তুমি ছবিটা নিয়ে যাবে। ছবিটা নিয়ে গিয়ে ওদের দেখিয়ে জানতে চাইবে সত্যনাথ বাবু এবং তার ওই সাথে থাকা লোকটি মানে মুকুন্দ, দুজন তো তার কাছে গিয়েছিল। এই ছবির লোকটিকে দেখে তাদের কার কথা মনে পড়ছে। আশ্চর্য, হঠাৎ এমন একটা কথা কেন? তোমায় যে কথা বলছি তুমি সেটাই করো না। এটা নিয়ে গিয়ে ওদের দেখাবে এবং জিজ্ঞাসা করবে এটা দেখে তাদের কার কথা মনে পড়ছে, সত্যনাথ বাবু নাকি মুকুন্দ। যদি সত্যনাথ বাবু হয় তাহলে তো আর কিছুই করার নেই। তাহলে সেখান থেকে থানায় গিয়ে মিস্টার রায়কে খবরটা জানাবে। আর যদি দেখা যায় সত্যনাথ বাবু ছাড়া অন্য যে কারোর নাম বলেছে, তাহলে তুমি সেখান থেকে সোজা বাড়িতে ফিরে আসবে। তোমাকে একটা টেলিফোন নাম্বার দিয়ে যাব, সেই টেলিফোন নাম্বারে ফোন করে শুধু জানিয়ে দেবে খবরটা। বিশ্বনাথের এমন কথায় আমি অবাক হয়ে গেলাম। আমরা বেরিয়ে পড়লাম গাড়ি ধরে। প্রথমে সে সেই বৃদ্ধ বৃদ্ধার বাড়ির সামনে আমায় নামিয়ে দিল। বিশ্বনাথ যাওয়ার সময় বারবার আমার সমস্ত কাজ মনে করিয়ে দিয়ে গেল, কিন্তু নিজে যে কোথায় গেল সে ব্যাপারে আমায় কিচ্ছু বলল না। আমি বাড়ির ভেতর ঢুকে পড়লাম। বৃদ্ধ বৃদ্ধা বোধহয় আমায় চিনেই রেখেছিল, তাই আমি যেতেই আগের মতন আমায় খাতির করে বসালো। এ কথা ও কথা বলল। ছবিটা আমি দেখালাম ওদের। দুজনেরই বয়স হয়েছে, চোখে বোধহয় ভালোভাবে দেখতে পান না। বেশ খানিকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে দেখলেন বৃদ্ধ, তারপর বললেন, আরে এ তো সেই ছেলেটা, ওই সত্যেন্দ্রনাথ রায়ের হয়ে যে ছেলেটা আমাদের কাছে টাকা নিয়ে আসতো আর বলতো জমির ব্যাপারটাতে সত্যেন্দ্রনাথ বাবু রয়েছে, দেখাশুনো করছে। আমি তো অবাক হয়ে গেলাম। সত্যেন্দ্রনাথ রায়ের হয়ে এই ছেলেটি তার কাছে আসতো, কিন্তু আমরা তো জানি এর নামই সত্যেন্দ্রনাথ রায়। তাহলে বিশ্বনাথ কি ঠিক সন্দেহ করছিল? বললাম, ভালো করে দেখে বলুন তো, ইনি সত্যেন্দ্রনাথ রায় নয়? তোমাদের মাথা খারাপ হয়েছে? তাকে এমন দেখতে নাকি? তাকে দেখলেই মনে হবে সত্যি সত্যি একজন বড় সড়ো মানুষের সঙ্গে কথা বলছি। ইয়া বড় চেহারা, মাথায় পাতানো চুল, গোফে পাক ধরেছে, এত সুন্দর করে কথা বলেন। আপনি যার ছবি দেখালেন তিনি সত্যেন্দ্রবাবুর হয়ে কাজ করে। তিনি ব্যস্ত আছে বলেই সে কাজগুলো করছে, তেমনই বলেছিল। কিন্তু কেন বলুন তো? কি উত্তর দেব ভেবে পেলাম না। এই বিষয়ে বিশ্বনাথ আমায় কিছু বলেনি, তাই উত্তরটা দিলাম না। কোনো রকমে পাশ কাটিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে মনে হলো আশ্চর্যের ব্যাপার, মুকুন্দ নামের যে লোকটির কথা ওরা বলছে, সে নিজের নামটা সত্যেন্দ্রনাথ করে সকলের কাছ থেকে টাকা নিয়েছে এবং তারপরে সেই কি নিজেই মারা গেছে। কিন্তু তাহলে যে ছেলেটি তাকে নেওয়ার জন্য এসেছিল সে কে? কেউ তো একজন মিথ্যে কথা বলছে, কিন্তু কে? কথাগুলো ভাবতে ভাবতে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। খেয়ালই করিনি কখন পেছনের দিক থেকে একটা লোক আমায় অনুসরণ করছে। এতটাই চিন্তামগ্ন হয়ে সামনের দিকে চলছিলাম, ব্যাপারটা আমি লক্ষ্য করিনি। কিন্তু আরও একটা ব্যাপার যে কখন ঘটে গেছে সেটা আমি নিজেও জানি না। পরে ব্যাপারটা বিশ্বনাথের কাছে শুনে মিলিয়ে নিতে পেরেছিলাম। যেমনটা হয়েছিল তেমনভাবেই বলছি। আমি সেখান থেকে সোজা বেরিয়ে চলেছি থানার দিকে। এখান থেকে বড় রাস্তা পর্যন্ত যাব, তারপর সেখান থেকে কোনো একটা গাড়ি ধরে থানার দিকে রওনা হব। আমার পেছনে বেশ খানিকটা দূরে একজন আমার পিছু নিচ্ছিল, কিন্তু তার পেছনে যে আরও একজন তার পিছু নিচ্ছিল সেটা সে খেয়াল করেনি। একটা বাস আসতে দেখে তাতে উঠে পড়লাম। লোকটিও বোধহয় আমার পিছু পিছু সেই বাসেরই পেছনের দিকে এসে উঠেছিল এবং
তাকে যে লক্ষ্য করছিল সে এসে উঠল আবার তার পেছনে। আমি থানার দিকে এক পা করে এগিয়ে চলেছি। আমার পেছনে লোকটা আমার দিকে এক পা করে আরও এগিয়ে আসতে শুরু করেছে। তার একদম কাছাকাছি চলে এসেছি এমন সময় পেছনে লোকটা দ্রুত গতিতে এগিয়ে এলো আমার দিকে। হঠাৎ করে তার হাতে কখন যে বেরিয়ে এসছে একটা ছুরি, সেই ছুরিটা দিয়ে সে সোজা আমার গলার ওপর চালাতে যাবে এমন সময় পেছন থেকে একটা চেনা গলা শুনতে পেলাম। সৌরভ, সৌরভ, মাথা নামাও। বিপদের সময় বিশ্বনাথ কম কথা বলে, এমনভাবে কোনো একটা নির্দেশ দেয়। এমনটা এর আগেও হয়েছে, তাই বিশ্বনাথের কথা শুনে আমি মাথাটা নিচের দিকে নামিয়েছি। এমন সময় মাথার ওপর দিয়ে ছুরি ধরা একটা হাত সাই করে চলে গেল। লোকটা বোধহয় গায়ের জোরে ছুরি চালিয়েছিল, তাই সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল সামনের মাটিতে। বিশ্বনাথ পেছন থেকে ছুটে এলো। ততক্ষণে চাদর জড়িয়ে রাখা তার ছদ্মবেশটা বাইরে বেরিয়ে এসেছে। লোকটা ছিটকে পড়েছিল। আমি মুহূর্তের মধ্যে আমার কর্তব্য স্থির করে ফেললাম। উঠে গিয়ে লোকটাকে ধরতে যেতেই লোকটা আবার ছুরি বাগিয়ে দাঁড়ালো। তার মুখটা তখনও চাদরে ঢাকা রয়েছে, তাকে দেখা যাচ্ছে না। রুক্ষ গলায় বিশ্বনাথ বলল, ভালো চাও তো হাতের ছুরিটা ফেলে দাও, সামনে থানা। একবার যখন তুমি ধরা পড়েছ তাহলে তোমায় কোনোভাবেই এখান থেকে পালাতে দেব না। এখান থেকে তো আমি যেভাবেই হোক যাব। তোমরা বড্ড বেশি কিছু জেনে গেছো। তোমাদের আর বেঁচে থাকা চলবে না। এবার না হয় বেঁচে গেলে, কিন্তু পরের বার আর বাঁচতে পারবে না। সেটা তো সময় বলবে। এখন যদি আমাদের কাছে আত্মসমর্পণ না করো তাহলে কিন্তু। হঠাৎ বিশ্বনাথের সুর বদলে গেল। সে বলল, দেখো, তোমার সঙ্গে যে কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারছি। কেউ তোমায় কাজে লাগিয়েছে, কিন্তু কার কথায় এসব কাজ করছো? তুমি কি করছো এসব? তুমি নিজেই সমস্যায় পড়েছো। এখন পুলিশ তোমাদের খুঁজে বেড়াচ্ছে। একদিন না একদিন যখন খুঁজে পেয়ে যাবে তখন। খুঁজে পাবে না। আমাদের খুঁজে পাওয়া এত সহজ ব্যাপার নয়। আমরা এত সহজে ধরা দেব না। বিশ্বনাথের সঙ্গে তার এমন কথোপকথন চলতেই লাগলো। হঠাৎ করে আমি বুঝতে পারলাম বিশ্বনাথ যেন সুর বদলেছে। থানার দিক থেকে আস্তে আস্তে পুলিশ বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। এমন সময় ছেলেটা বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছে। ছুরিটা বাগিয়ে ধরে ঝাঁপিয়ে পড়তে গেল মিস্টার রায়ের দিকে। বিশ্বনাথ কখন যেন একদম কাছাকাছি চলে এসেছিল। ছেলেটা ঝাঁপিয়ে পড়তে যেতেই বিশ্বনাথও ঝাঁপিয়ে গেল তার গলা লক্ষ্য করে। বিশ্বনাথের হাতের ধাক্কায় সে ছিটকে গেল সামনের দিকে। হাত থেকে ছুরিটা পড়ে গেল। ছেলেটা উপায়ন্তর না দেখে দৌড়াতে শুরু করলো, এবং দৌড়াতে দৌড়াতে সেই অবস্থাতেই তার মাথা থেকে চাদরটা গেল সরে। এক মুহূর্তের জন্য হলেও তাকে দেখতে পেয়ে মিস্টার রায় বলে উঠল, আরে সর্বনাশ, এ তো আমাদের এলাকার বিখ্যাত চোর পটলা। পটলা তখন আর এই এলাকায় নেই। সে দৌড়াতে দৌড়াতে থানার সামনের রাস্তা পেরিয়ে কোথায় যেন হারিয়ে গেছে। আরে ধরলে না কেন? তোমার কাছে তো রিভলভার রয়েছে। রিভলভারে গুলি চালালেই তো ধরা পড়ে যেত। বেটা আমায় মারতে চেয়েছিল, আর একটু হলেই। ওকে ধরে ফেললে যে আসল মাথা ধরা যেত না। এরা চট করে মুখ খোলে না। পুলিশের মার পড়লেও এরা মুখ খুলবে না। তাই এদের মাথা ধরার জন্য এদেরকে রাখতে হবে পাইলে। আমি আর মিস্টার রায় অবাক হয়ে তাকালাম বিশ্বনাথের মুখের দিকে। বিশ্বনাথ ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে একটু আগে পটলার চলে যাওয়া সেই রাস্তার দিকে। আমি কিছুতেই বুঝতে পারলাম না বিশ্বনাথ এই মুহূর্তে ঠিক কী ভেবে চলেছে। হাতের কাছে অপরাধীকে পেয়েও ছেড়ে দেওয়া বিশ্বনাথ এর আগেও এমন কাজ করেছে, কিন্তু সত্যি সত্যি কি পটলাকে আর খুঁজে পাওয়া যাবে? ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে আমি আর বিশ্বনাথ গিয়ে ঢুকলাম থানার ভেতর। মিস্টার রায়ের সাথে সেদিন বসে অনেকক্ষণ ধরে কথা হলো এই ব্যাপারে। পরদিন সকালে বিশ্বনাথ আবার বেরিয়ে পড়ল। না, সেদিন কিন্তু আমায় নিল না। বিশ্বনাথ মাঝে মাঝে এমনভাবে একা একাই বেরিয়ে পড়ে। আমি বুঝতে পারছিলাম না কী জন্য। তদন্ত শেষের দিকে এসে পড়েছে। এর আগে মিস্টার হালদার এবং আরও কয়েকজনের টেলিফোন এসেছিল কাল রাতের দিকে। তখন বিশ্বনাথের সঙ্গে কথা বলেছে। আজ সকালে কি একটা কাজে বিশ্বনাথের ঘরে ঢুকেছি, এমন সময় দেখি টেলিফোন বাজতে শুরু করেছে। টেলিফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে প্রথমে কেউ কথা বলল না। আমি অপেক্ষা করে যাচ্ছি।
অপর প্রান্তে যে রয়েছে সেও অপেক্ষা করছে। একসময় যেন বোঝা যাচ্ছে অপর প্রান্তের লোকটা অপেক্ষা করছে আমার কথা শোনার জন্য। তাই আমি বললাম, দেখুন, আপনি যেই হন না কেন, আপনি বিশ্বনাথকে টেলিফোন করেছেন, কিন্তু বিশ্বনাথ এখানে নেই। তাই আপনি অন্য সময়। কাজটা কিন্তু গোয়েন্দাবাবু ঠিক করছে না। গোয়েন্দাবাবুকে অন্যের ব্যাপার থেকে দূরে সরে যেতে বলো, না হলে ফল ভালো হবে না বলছি। কথাটা এমন গম্ভীর আর কাটা কাটা স্বরে বলল, প্রথমে আমি যেন থমকে গেলাম। তারপরে বললাম, গোয়েন্দাবাবুকে আমি না হয় বলবো, কিন্তু গোয়েন্দাবাবু সত্যি বলতে কারোর কথাই শোনে না, আমার কথাও শোনে না। তাছাড়া অন্য কোনোভাবে আমি তাকে বোঝাতে পারবো না। তুই চিনিস আমি কে? যদি একবার তোদের দুটোকে হাতের নাগালে পাই না, তাহলে। তুমি কে সেটা আমার জানার প্রয়োজন নেই। তোমার কথাতেই আমি বুঝতে পারছি যে তুমি কে। তোমার গলার কাছ পর্যন্ত নিশ্চয়ই বিশ্বনাথের হাত পৌঁছে গেছে। না হলে ফোন করে এভাবে ধমকানোর প্রয়োজন পড়তো না। এখনো ভালো চাইলে বল বলছি। এসব ব্যাপার থেকে যত সবাই দূরে থাকবে তত ভালো। আমি চাই না আমার এসব ব্যাপারে কেউ নাক গলাতে আসুক, তাহলে জ্যান্ত চালিয়ে দেব সব কটাকে। কথাটাই হয়তো আমি রেগে উঠতাম, কিন্তু বিশ্বনাথ আমায় মাঝে মাঝে বলতো, দেখবে সৌরভ, অপরাধী যখন ভয় পেয়ে যায় ঠিক সেই সময় সে ভুল কিছু করে বসে। তাই মাঝে মাঝে যখন তদন্তের কাজ করতে করতে হঠাৎ করে শত্রুর পক্ষ থেকে হুমকি আসে, তখন বুঝে নিতে হয় আমরা ঠিক পথেই রয়েছি। ধমকে কখনো ভয় পাবে না। উল্টো দিকে যে আছে সে ভয় পাচ্ছে বলেই আমাদের ভয় দেখাবার চেষ্টা করছে। ওদের কথায় ভয় পেয়ে গিয়ে ছেড়ে দিলে কিংবা অন্য কোনো পথে গেলে ওদের সাহস আরও বেড়ে যাবে। তাহলে এখন আমাদের কি করা উচিত? উল্টো দিকে প্রতিপক্ষকে তোমার দুর্বল অংশটা বুঝতে দেওয়া যাবে না। বুঝতে দেওয়া যাবে না যে তুমি ভয় পেয়েছো। তাই তোমাদের যা করার আছে তোমরা করতে পারো। বিশ্বনাথ কিন্তু এই কেস থেকে সরবে না, এবং এই কেসে আমিও আছি। আমরা দুজন মিলে কেস সমাধান করব। তোমরা কিছু করতে পারবে না। একটু পরেই অপর প্রান্ত থেকে ফোনটা কেটে দিল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিকেলের দিকে যখন বিশ্বনাথ ফিরে এলো, বিশ্বনাথকে সমস্ত কথা বলতে সে হাসতে লাগলো। বলল, হোটেলের খোঁজ পেয়ে গেছি। বোধহয় ওই কারণেই তোমার টেলিফোনে হুমকিটা শুনতে হয়েছে। পটলার হাত ধরেই আমরা পৌঁছে যেতে পারবো আসল মুকুন্দ কিংবা ওই সত্যনাথ রায় নাম নিয়ে যে এত কিছু করেছে তার কাছে। তার মানে তো কেসের সমাধান হয়ে গেছে, কিন্তু এতগুলো টাকা যে নিয়েছে সেই টাকা ফেরত পাওয়া যাবে তো? এই কথা মুকুন্দ নিজে বলবে, কিন্তু বেশ কয়েকটা ভুল করে ফেলেছিল মুকুন্দ। না হলে এত সুন্দর একটা প্ল্যান করেছিল, সেই প্ল্যান থেকে তাকে চট করে ধরা সম্ভব হতো না। যদি মিস্টার হালদার আমার কাছে না আসতেন, তাহলে হয়তো এই ব্যাপারে পুলিশের আরও খানিকটা সময় লাগতো। যতদিন সময় লাগতো ততদিন নিশ্চয়ই ওরা নিজেদের লুকিয়ে ফেলতে পারতো আরও ভালোভাবে। তুমি যে সব কিছু বেশ ভালোভাবে বুঝতে পেরেছো সেটা বুঝতে পারছি বিশ্বনাথ, কিন্তু এখন কি আমায় কিছু বলবে, নাকি আসল ঘটনা শোনার জন্য আরও অপেক্ষা করতে হবে? আর একটা দিন অপেক্ষা করো। আশা করছি কালকে সমস্ত কিছু আমরা জানতে পারবো। আশা করছি মুকুন্দ কালকে ধরা পড়বে। সমস্ত কাজ শেষ। আজকের রাতটা আমায় সময় দাও। পরদিন সকালে বিশ্বনাথের সঙ্গে গিয়ে পৌঁছালাম থানায়। মিস্টার রায়ের কাছে গিয়ে দেখি মিস্টার হালদার এবং বাকি আরও 6 জন রয়েছে। তাদের মধ্যে সেই বাড়িওয়ালাও রয়েছে। এই তো বিশ্বনাথ বাবু এসে গেছেন। গ্রেফতার করতে পেরেছি। দেখুন তো চিনতে পারছেন কিনা, পাশাপাশি দুজনকে ঠিক কেমন মানিয়েছে। আমি মুখ তুলে তাকালাম, দেখলাম পাশে যে রয়েছে তাকে আমি চিনি না। তারপর মনে হলো তাকেও আমি দেখেছি, ছবিটা দেখেছি। হ্যাঁ, এ তো সেই ছবিতে দেখা লোকটা। তার একটু অল্প বয়স বলে এমনভাবে চেনা যাচ্ছিল না। দাড়ি গোফের জঙ্গলে মুখটা এখন ঢেকে গেছে। এখানে যখন সবাই আছেন তাহলে আমি শুরু করি। মুকুন্দ নিজেও আছে এখানে। যদি আমার কিছু ভুল হয়ে থাকে
তাহলে মুকুন্দ নিজেই আমায় শুধরে দিতে পারবে। হ্যাঁ, আপনি শুরু করুন। কিভাবে এসব কিছু হলো সেটা তো আমাদের জানা দরকার। প্রথম ব্যাপারটা হলো সত্যেন্দ্রনাথ রায়ের কথা। সত্যেন্দ্রনাথ রায় নামে একজন লোক ওই এলাকা থেকে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে এসেছিলেন আজ থেকে প্রায় 1 বছর কিংবা তার বেশি সময় আগে। তখনই তিনি দালালের কাজ করতেন। জমির দালালের কাজ করতে গিয়ে ওই বৃদ্ধা অর্থাৎ ওই বিশ্বাস পরিবারের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বৃদ্ধা দুজনের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তারা চেয়েছিলেন জমি জমা সমস্ত বাড়ি বিক্রি করে কিছু টাকা এবং তার সঙ্গে একটা মাথা জোগাড় ঠাঁই। সত্যেন্দ্রবাবু তাদেরকে নিশ্চিত করেছিলেন যে গোটা জায়গাটা তিনি কিনে নেবেন, কিন্তু তার আগে ওটা বিক্রির জন্য তাকে লোক জোগাড় করতে হবে। সেই লোক জোগাড় হয়ে গেল। তারপর তিনি জায়গাটা কিনে ওদের টাকা বুঝিয়ে দেবেন এবং সেখান থেকে নিজেও কিছু টাকা রাখবেন। তবে গোটা ব্যাপারটায় সত্যেন্দ্রবাবু এমনভাবে বৃদ্ধাকে বলেছিলেন যে তারা ওনার ওপর ভরসা করতে শুরু করে। আমার মনে হয় ওই সময় সত্যেন্দ্রবাবুর কাজে সাহায্য করত মুকুন্দ। যেভাবেই হোক কাজটা করতে সত্যেন্দ্রবাবুর অনেক সময় লেগে যায়। তাছাড়া তিনি আশেপাশে আরও কিছু কাজকর্ম করেছিলেন। এই দিকে সমস্ত ব্যাপারটা মুকুন্দ নিজেই দেখত। কিন্তু আজ থেকে 8-9 মাস আগে কিংবা প্রায় বছর খানেক আগে ধরা যায় হঠাৎ একদিন সত্যেন্দ্রবাবু মারা যান। তার নামটা অনেকেই জানত, কিন্তু তাকে খুব কম লোকই চিনত। তার হয়ে বিভিন্ন কাজ মুকুন্দ নিজেই করত। তখন মুকুন্দ থাকত ওই পাড়াতেই ওপাশের অন্য বাড়িতে। কিন্তু সত্যেন্দ্রবাবু মারা যাওয়ার পর বাড়ি ছেড়ে দেয় মুকুন্দ এবং তারপরে পরিকল্পনা করে সেই এলাকাতে অন্য পাশে আরেকটা বাড়ি ভাড়া নেওয়া হয়। তখন মুকুন্দর গোফদারি খুব ভালোভাবে ছিল না। তাকে দেখতে একটু অন্যরকম মনে হতো, কিন্তু 1 বছরের মধ্যে নিজের ভোল পাল্টে ফেলেছে। তারপর আরেকটা কাজ করে সে নাকের নিচে একটা ছোট্ট আঁচিল রেখেছিল, যদিও সেটা নকল। সেই কারণেই তার চেহারাটা সামান্য বদলে যায়। এরপরে সে যায় সেই বৃদ্ধার কাছে, ওদের সঙ্গে কথাবার্তা বলে জমি জমা নেবে তেমন কথাও বলে আসে। কিছু টাকাও সে দিয়ে আসে। এখান থেকেই শুরু হয় আসল কাজ। লোকের কাছ থেকে টাকা পয়সা তুলে তাদের জমি দেওয়ার কথা বলে নকল পেপারে সই করে তাদেরকে দিয়ে দেয়। কিন্তু এর মাঝে হঠাৎ করে একদিন তার শরীর খারাপ হওয়া শুরু হয়। এবার বাধ্য হয়ে তার সঙ্গীকে তাকে ডেকে পাঠাতে হয়। সেই সঙ্গী বাড়িওয়ালাকে জানে। সে দেশের বাড়ি থেকে এসে তাকে নিয়ে হাসপাতালে যায়। আমি এক রিক্সাওয়ালার কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছি সেদিন রাতে ওরা হাসপাতালে গিয়েছিল, কিন্তু সত্যেন্দ্রনাথ নামে নয়, মুকুন্দ নামে সে ভর্তি হয়েছিল। কারণ সমস্ত জায়গাতে তার ওই নামটাই রয়েছে। শুধু সত্যেন্দ্রনাথ নামটা সে মুখে মুখে ছড়িয়ে দিয়েছে আশেপাশের লোকেদের কাছে। তারপর সেখান থেকে বেরিয়ে একটা পথ খুঁজে পায় সে। মুকুন্দ বুঝতে পারে এই মুহূর্তে গায়েব হয়ে গেলে একটা গল্প খাড়া করা যাবে, যাতে বলা যাবে সত্যেন্দ্রনাথ রায় মারা গেছে এবং তার সঙ্গে সেই লোকটি মৃতদেহ নিয়ে দেশে চলে গেছে। কিছুদিন আন্ডারগ্রাউন্ড থাকার পর মুকুন্দ আবার দাড়িগোঁফ বাড়িয়ে বাইরে আসে। সে ভেবেছে আঁচিল খুলে বাইরে বেরিয়ে আসলে তাকে চিনতে পারা সহজ হবে না, কিন্তু পটলা নিজের ভোল বদলাতে চায়নি, কিংবা সে ভেবেছিল বাড়িওয়ালা এই সমস্ত কিছু মনে রাখবে না। তাই ভেবে সে আর কিছুই করেনি। আমার মনে হয় যে 7 জন নিজেদের অসহায় বলে দাবি করেছিল পুলিশের কাছে, তাদের মধ্যে মুকুন্দ নিজেও একজন ছিল। সে সামনাসামনি থেকে গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করেছিল। কিন্তু আপনি কি করে বুঝলেন এই কাজটা আসলে মুকুন্দ আর তার সঙ্গী পটলারই? প্রথমত বাড়িওয়ালার কাছ থেকে একটা ছবি আমি খুঁজে পেয়েছিলাম। বাড়িওয়ালার কথা শুনে আরেকটা ব্যাপার বুঝতে পেরেছিলাম, সেখানকার সব কিছুই মুকুন্দ মানে তখনকার সত্যেন্দ্রবাবু খুব ভালোভাবেই জানেন। কিন্তু মাত্র 1 বছরেরও কম সময় হয়েছে সে সেখানে ভাড়া এসেছে। তারপর তার সঙ্গে যে লোক দেখা করতে এসেছিল সে মাত্র একবারই এসেছিল। পরদিন সকালে হঠাৎ করে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করা এবং আরও কয়েকটা ব্যাপার আমার মনে সন্দেহ জাগিয়েছিল। তারপর খোঁজ নিতে গিয়ে আশেপাশের লোকেদের কাছে সত্যেন্দ্রনাথ রায় নামটা অচেনা শুনেই একটু খটকা লাগে। তারপরে বিভিন্ন কারণে আমি আস্তে আস্তে সন্দেহ করতে শুরু করি। তারপর ছবিটা বৃদ্ধাকে দেখাতেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। ওই বৃদ্ধার কাছে সমস্ত কথা শুনেই তো আপনি বুঝতে পেরেছিলেন যে ব্যাপারটা এমন হচ্ছে, তাই তো? ওরা একটা ভুল করেছিল।
পটলাকে দিয়ে ওই বাড়ির ওপর নজর রেখেছিল, যাতে পুলিশ বা অন্য কোনো সমস্যায় ওরা চট করে না পড়ে। তাই সৌরভকে ওখান থেকে বের হতে দেখেই ও পিছু নেয়, কিন্তু ও জানতো না সৌরভের পেছনে রয়েছি আমি। তারপরে থানার সামনে যা হয়েছিল সেই কথা তো সকলেই জানেন। এর মধ্যে ভুল কিছু যদি থেকে থাকে তাহলে তুমি আমায় ধরিয়ে দাও মুকুন্দ। মুকুন্দ একটাও কথা বলল না। পটলা একবার বিশ্বনাথের চোখের দিকে তাকালো, তারপর আবার মাথা নামিয়ে নিল। বোঝা যায় না, কোনো মানুষ না চাইলে তার আসল সত্যটা কেউ কখনো বুঝতে পারে না। আশা করি পুলিশ এবার মুকুন্দর কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে মিস্টার হালদার এবং বাকি সবাইকে দিয়ে দিতে সাহায্য করবে। মিস্টার হালদার হাসলেন। মিস্টার রায় বিশ্বনাথের কথায় সম্মতি জানাতে আমি আর বিশ্বনাথ সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে বিশ্বনাথকে বললাম, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না, তুমি কি সত্যি সত্যি জানতে সেদিন আমার উপর কেউ আক্রমণ করতে পারে কিংবা অনুসরণ করতে পারে? তার জন্যই কি তুমি আমায় পাঠিয়ে আবার লুকিয়ে অনুসরণ করছিলে নাকি? হ্যাঁ, তোমায় যে কেউ অনুসরণ করতে পারে সেটা সন্দেহ হয়েছিল, কিন্তু হামলা হতে পারে সেটাই ভাবতে পারিনি। সেটা জানলে নিশ্চয়ই তোমায় এভাবে আমি পাঠাতাম না। কিন্তু পটলা ওই সময়টা ভুল করেছিল বলেই এত তাড়াতাড়ি তার খবরটা পাওয়া গেল। না হলে হয়তো খবরের কাগজ এবং পুলিশের সাহায্যে মুকুন্দর ছবি দিয়ে তাকে আমরা ধরতে পারতাম। একবার ভেবে দেখো সৌরভ, তখন তো কত বড় একটা পরিকল্পনা করেছিল। যদি একবার সে বেঁচে যেতে পারত তাহলে প্রায় 70,000 টাকার বেশি সে লোপাট করে দিত। আমি বেশি ভাবলাম না। এসব ব্যাপারে যত কম ভাবা যায় ততই ভালো। বাড়ি ফিরে ব্যাপারটা খুব তাড়াতাড়ি লিখে রাখতে হবে, না হলে ভুলে যাব। ব্যাপারটা বেশ গুছিয়ে লিখতে পারলে বাজারে বেশ খাবে নতুন বইটা। আমি সেসব ভাবতে ভাবতে গাড়িতে উঠে বসলাম। শুনতে পেলাম বিশ্বনাথ স্বগতোক্তি সুরে বলছে, একটা নাম, একটা লোকের নাম যে মারা গেছে 1 বছর আগে, আর সামান্য নাম দিয়ে মুকুন্দ কত বড় একটা ব্যবসা শুরু করে ফেলেছিল ভাবা যায়। মানুষের মাথায় কত বুদ্ধি থাকলে মানুষ এমন কাজ করতে পারে। আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারপর গাড়িটা চলতে লাগলো বিশ্বনাথের বাড়ির দিকে।